হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। কথাগুলো বলে চোখ থেকে গড়িয়ে পড়া জল যত্নে মুছলেন তোহরা বেগম। স্বামীর ডাকে রুম থেকে বের হয়ে গেল। আফরা পরীকে জড়িয়ে ধরল, কপালে চুমু খেয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এইটুকু বাচ্চা মায়ের আদর পেল না। যাদের মা আছে তারা কতই না ভাগ্যবান। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিল রাদিফ। তখন মিটিংয়ে ছিল বলে কল পিক করতে পারেনি। আর যখন ভেবেছে মেসেজ দেখবে তখন দেখে ফোনে চার্জ শেষ আর অফ হয়ে গেছে। কাজের প্রেসারে আর ফোন চার্জ দেওয়া হয়নি। খাবার টেবিলে পরীকে দেখতে না পেয়ে মায়ের কাছে প্রশ্ন করতেই তোহরা বেগম সবকিছু খুলে বললেন। আর রাদিফ খাওয়া শেষে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলে রুমে প্রবেশ করলো। ডিম লাইটে নিভু নিভু আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পরীকে জড়িয়ে ধরে আফরা ঘুমিয়ে আছে। পরীও কি সুন্দর করে আফরাকে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আর রাদিফের ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদের গায়ে চাদর টেনে দিল। পরীর কপালে ঠোঁট ছোঁয়ালো। আফরার দিকে অপলক তাকিয়ে রইল। ইস, কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখের উপর চুল পড়ে আছে বলে বারবার চোখ পিটপিট করছে। রাদিফ এগিয়ে যেয়ে চুল কানের পিছে গুজে দিল। বেশ কিছুক্ষণ পর নিজের রুমে চলে গেল রাদিফ। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল নাজিফা। রাত বাজে 12টা। মেহরাবের ফোনে কল দিল নাজিফা। বার কয়েক রিং হওয়ার পর কল কেটে গেল। কয়েক সেকেন্ড পরে ফোনে বাজতে শুরু করলো। কল রিসিভ করেই নাজিফা বলল, আপনি কি আমায় ভালোবাসেন মেহরাব? এটা আবার কেমন প্রশ্ন করলেন আপনার নাজিফা? বলুন না, আপনি কি আমায় ভালোবাসেন না? আমার শহরে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ একবারে নিষিদ্ধ। এই আমিটাই তো আপনার মাঝে আজীবন থাকার জন্য সীমাবদ্ধ। আমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না নাজিফা। নাজিফা নিজের ভুল বুঝতে পারল। আসলে মেহরাব একটু চাপা স্বভাবের, কোনো কিছু প্রকাশ করে না। তাই নাজিফার ফ্রেন্ডদের কথা মেনে নিয়ে বারবার মনের অজান্তেই মেহরাবকে হার্ট করে ফেলে। আমি সরি মেহরাব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কি সত্যি আপনাকে আমার ভালোবাসা প্রকাশে ব্যর্থ হই নাজিফা? আপনার কেন সবসময় মনে হয় আমি আপনাকে ভালোবাসি না? আমি সরি মেহরাব, আমি সত্যি দুঃখিত। মেহরাব এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। ঠান্ডা স্বরে বলে, নাজিফা, কখনো ছেড়ে যাবেন না। আমি মরণ যন্ত্রণা সহ্য করতে পারলেও আপনাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি আছি মেহরাব, আপনার পাশে ছেড়ে যাব না আপনাকে। জানেন নাজিফা, আপনাকে মাঝে মাঝে খুব কাছ থেকে ছুঁয়ে দেওয়ার তৃষ্ণা জাগে। যে তৃষ্ণা খুব প্রকট, এতটাই প্রকট যে মনে হয় আপনার ছোঁয়া আমার পাশেই থেকে যায়। আপনাকে ভালোবেসে ছুঁয়ে দিই, সেই তৃষ্ণা এত অকট প্রকট হয়ে যায় যে পুরো আমিটাকেই এলোমেলো করে দেয়। নাজিফার দু গালে লাল আভা ফুটে উঠল। কিসব বলছে এই লোক, মাথা গেল নাকি? এমন আবেগ মাখা কথা তো এতদিন বলেনি। হঠাৎ কি হলো এই লোকের? দেখুন, আজ আমি বড্ড এলোমেলো হয়ে গেছি। কি বলতে কি বলছি, আপনি কি লজ্জা পাচ্ছেন? আপনার গাল কি লাল হয়ে যাচ্ছে? আপনি প্লিজ লজ্জা পাবেন না। আপনি লজ্জা পেলে আমার হিংসে হয়। যেখানে আমি আপনার গাল অতি যত্নে ছুঁয়ে দিতে পারি না, সেখানে তারা আপনার গালে নিমিষেই ছেয়ে যায়। নাজিফা কিছু বলল না। নীরবতা ভেঙে মেহরাব বলল, শুনুন, শাড়িতে আপনাকে আগুন সুন্দরী মনে হয়। যে সৌন্দর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে চোখ ঝলসে যায়, হৃদয় জোরে শিহরণ জাগে। আপনি আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে আসবেন না। একদম আপনাকে আমার বউরূপে বাসর রাতে শাড়ি পরা দেখতে চাই। কারণ সেদিন আপনি না চাইলেও আপনি পুরোপুরি আমার। আপনার সব কিছুই আমার। নাজিফা কল কেটে দিয়ে বড় বড় শ্বাস ফেলল। একই রূপ দেখলো সে মেহরাবের। এতদিন তো এমন কোনো কথা বলেনি। কল কেটেই বারান্দায় দাঁড়িয়ে রইল মেহরাব। বড্ড বেশি ভালোবাসে সে এই মেয়েকে। সেদিন যখন শাড়ি পরে এসেছিল তখন নিজেকে সামলে নেওয়া কঠিন হয়ে গিয়েছিল। ভীষণ বাজেভাবে এলোমেলো হয়ে গিয়েছিল মেহরাব। সেই এলোমেলো ভাব এখনো কাটেনি। কেমন সব অনুভূতি হচ্ছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চুলে চিরুনি করছে নীল। নওয়াজের কোনো খবর নেই। খাবার নিয়ে কি কাজে যেন বাইরে গেছে, এখনো ফিরেনি। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এসে দেখে ঘড়ির কাঁটা 12টা। নীল রুম জুড়ে পায়চারি করছে ও নওয়াজের জন্য অপেক্ষা করছে। লোকটা কোথায় গেল? এত রাত হয়ে যাচ্ছে তাও কোনো খবর নেই। সেই যে খাবার খেয়ে বের হলো, এখনো কেন আসছে না? বেশ কিছুক্ষণ পর নীরের ফোনে মেসেজ আসে। নওয়াজ মেসেজ পাঠিয়েছে, নীর,
নিচে চলে এসো। কিন্তু নীরের ফোনে সাইলেন্ট করা ছিল বলে নীর খেয়াল করেনি। আরও কিছুক্ষণ পর নওয়াজ হুট করে রুমে চলে এলো। নীরের পায়চারি করা বন্ধ হলো। নওয়াজ এদিক সেদিক তাকিয়ে নীরের গায়ে চাদর জড়িয়ে দিল, হুট করে কোলে তুলে নিল। নীর যেন অবাক হলো, কি করছে এই লোক, হুট করে এসেই কোলে তুলে নিল। না, কোনো কিছু বলল না, না কিছু শুনলো। নীর দু হাতে নওয়াজের গলা জড়িয়ে ধরল, চোখ মুখ কুঁচকে বলল, কি করছেন আপনি রাতের বেলা কোথায় নিয়ে যাচ্ছেন? পড়ে যাব তো আমি, নিচে নামান আমাকে। চুপ করো জান, গেলেই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। নিশ্চিন্তে থাকতে পারো, এই শক্তপোক্ত দেহের অধিকারী পুরুষটি তোমায় বহন করতে সক্ষম। রাতের বেলায় কি আপনাকে ভীমরতি ধরলো নাকি? কেউ দেখলে কি ভাববে বলুন তো? আপনি কি লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন? আমি কি অন্যের বউ কোলে নিয়েছি? নিজের বউকে কোলে নিতে এত লজ্জা কিসের? উল্টো লজ্জা পেলে আমার ক্ষতি, অতি লজ্জায় দেখা যাবে বিয়ে। নীর লজ্জা পেল, দু ঠোঁটে উচ্চারণ করল, আচ্ছা, আমাকে নামিয়ে দিন, আমি যেতে পারবো তো। এখন যদি কেউ দেখে ফেলে তখন আপনার তো কোনো লজ্জা লাগবে না, উল্টো আমার লজ্জা পেতে হবে। নীরের কথায় নওয়াজ বাঁকা হাসে, চোখ ছোট ছোট করে বলে, এখন কেউ দেখবে না, আর এত লজ্জা পাও কেন? অবশ্য ভুলটা আমারই। আমি এতদিন তোমার লজ্জা ভাঙানোর জন্য কোনো স্টেপ গ্রহণ করতে পারলাম না। স্বামীগত দায়িত্ব পালন করলে তোমার এত লজ্জা লাগতো না। নীর লজ্জা পেল, নওয়াজ কি বলতে যাচ্ছে তাও খুব ভালো করে বুঝলো, আর কোনো কথা বলল না। ড্রয়িং রুম পেরিয়ে বাড়ির মেইন দরজার কাছে এলো দুইজনেই। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই যে যার রুমে। দরজার কাছাকাছি আসতেই বাড়ির দারোয়ান চাচা হেসে দিল। নীর নওয়াজকে ইশারা করলো যেন নিচে নামিয়ে দেয়, কিন্তু নওয়াজ নামালো না, চোখের ইশারায় চুপ থাকতে বলল। দারোয়ান চাচা নওয়াজকে দেখে নিজেই খুশি হলেন। কতদিন পর তিনি নওয়াজকে এভাবে দেখছেন। কত ধকল গেছে এই ছেলেটার উপর। একটা ঝড় এসে পুরো জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কত কিছুর ভিতর দিয়ে যেতে হয়েছে লোকটাকে। দারোয়ান চাচা তাদের বাসায় কাজ করে 10 বছর। এই 10 বছরে তিনি খুব কাছে থেকেই দেখেছেন নওয়াজকে। ছেলেটা খুব হাসি খুশি থাকতো। অতঃপর এই কাল বৈশাখী ঝড় সবকিছু লন্ডফন্ড করে দেয়, ছেলেটাকে জীবিত লাশ বানিয়ে দেয়। কিন্তু আজ তিনি খুশি, ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি দেখতে পাচ্ছেন। দারোয়ান চাচা ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, আব্বা বউ মারে শক্ত কইরা ধরেন, আপনাকে খুব সুন্দর লাগতেছে, সাবধানে যাইয়েন আব্বা। নওয়াজ হেসে দিল। নীর লজ্জায় নওয়াজের বুকে মুখ লুকালো। বাড়ির সীমানায় নীরকে নামিয়ে নওয়াজ বাইক স্টার্ট দিল। নীর শক্ত করে নওয়াজকে জড়িয়ে ধরল। শীতের রাত, যদিও শীত কমে গেছে, হালকা হালকা ঠান্ডা বাতাস। বাইক চলছে আপন গতিতে। নীর বাইকের লুকিং গ্লাস দিয়ে নওয়াজকে দেখছে। ইস, লোকটা এত সুন্দর কেন? সব কিছু একদম পরিপাটি ও পারফেক্ট, সুপুরুষ একদম। পেটানো দেহে, পরনে সাদা পাঞ্জাবি, গায়ে বরাবর কালো চাদর, চুলগুলো সেট করা, হাতে টাইটানার সিলভার ওয়াচ, ঠোঁটে সেই ভুবন ফুলানো হাসি। যদিও খুব কম সময় নওয়াজ হাসে। ইস, লোকটার জন্য সাদা রং নিষিদ্ধ করা হোক। অসম্ভব সুন্দর লাগছে লোকটাকে, খুব বেশি স্নিগ্ধ লাগে লোকটাকে। লোকটার শরীর থেকে কেমন এক মাদানো গন্ধ ভেসে আসছে নীরের নাকে। যতবার নওয়াজের কাছাকাছি আসে ততবার এই গন্ধ নাকে ভেসে আসে। মাথারও গন্ধে নেশা ধরে যাচ্ছে নীরের। নীর নওয়াজকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নওয়াজের চাওড়া পিঠে মাথা রাখে নীর, সময়টাকে উপভোগ করে। ইস, কি সুন্দর অনুভূতি। অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় ডানা মেলে উঠছে। সময়টা যদি এখানেই থেমে যেত, এত সুন্দর মুহূর্তকে যদি ধরে রাখা যেত। না, সময় ধরে রাখা যায়নি, কিন্তু মানুষটাকে খুব কাছ থেকে অনুভব করা যাচ্ছে। নীরের মনে হচ্ছে এই যাত্রা যেন শেষ না হয়, পথ যেন চলতেই থাকে, আর সে নওয়াজকে অনুভব করতে থাকে। নওয়াজ বাইক চালাচ্ছে ও নীরের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। সেও মুহূর্তটাকে উপভোগ করছে, নীরের সঙ্গ উপভোগ করছে। মনে হচ্ছে সময়টা থমকে গেলে মন্দ হতো না। ঠোঁটে হাসি রেখে নীরের দিকে প্রশ্ন ছুড়ল, জান, ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। বেশ কিছুক্ষণ পর তারা এক চায়ের দোকানের সামনে আসে। নওয়াজ বাইক থামায়, নীরকে এক পাশে রেখে চায়ের দোকানে যায়। নওয়াজ 2 কাপ ধোয়া ওঠানো চায়ের কাপ নিয়ে এগিয়ে আসে, নীরের দিকে এগিয়ে দেয় 1 কাপ। নীর লজ্জা মাখা চোখে বলে, তালুকদার সাহেব শুনছেন? বলুন মিসেস তালুকদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার হৃদয় শহরে আপনার আগমনের জন্য। নীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে নওয়াজ। নওয়াজের কথায় নীর হাসে, লজ্জা পায় নীর, গালে নিমেষেই লাল আভা ফুটে ওঠে। এদিক সেদিক তাকিয়ে চায়ে চুমুক দেয়। নওয়াজ নীরের কাজে হাসে। এত লজ্জা কেন পায় এই মেয়ে? লজ্জা পাওয়ার মতো তো কিছু বলেনি নওয়াজ। নওয়াজ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, দিন।
খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? দেখুন আমাদের বিয়ে হওয়ার পরে কেমন করে কয়েকদিন চলে গেল। সময় খুব দ্রুত চলে যায়। জান, বিয়ের পর এতদিনের মধ্যে তোমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটিকে মনে হয়? এই যে আজ ঠান্ডায় শীতের রাতের বেলায় আপনার সাথে বেরিয়েছি, দুজন একসাথে সময় কাটাচ্ছি। কিছু মুহূর্ত স্মৃতির পাতায় সাজিয়ে নিতে সক্ষম হয়েছি। আপনার সঙ্গ উপভোগ ও অনুভব করছি, এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত। লজ্জা মাখা কণ্ঠে বলে নীল নওয়াজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার কাছে? সেটা না হয় পরে বলবো নি। কিছু সময় অতিবাহিত করে আবার তারা বাসায় ফিরে এলো। আবার নীরকে কোলে তুলে নিল নওয়াজ। নীর না বললেও নওয়াজ শুনেনি। রুমে এসে সোজা ফ্রেশ হতে চলে গেল নীর। ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ল। নওয়াজ তাকে জড়িয়ে ধরল, গলায় মুখ গুজে পরপর চুমু খেল। নীর চোখ বুঝলেও আবেশে। এই লোকের ছোঁয়ায় কিছু একটা আছে যা বারবার মাতাল করে দেয় নীরকে। শরীর জুড়ে শিহরণ খেলে যায়। নীরের কানের কাছে ঠোঁট ছুঁয়ে ঠান্ডা স্বরে নওয়াজ বলে, যেদিন তোমার ওষ্ঠে আমার ওষ্ঠ মিলিয়েছিলাম, ছুঁয়েছিলাম তোমার ওষ্ঠ প্রথমবারের মতো, তলিয়ে গিয়েছিলাম অন্য এক আবেশে, সেদিন ছিল এই কয়েকদিনে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্ত। যদিও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সুন্দর, তবে সেদিন ছিল অন্যরকম এক মুহূর্ত, হয়েছিল অন্যরকম এক অনুভূতি। সকালবেলা ঘুম থেকে উঠে পরের দিকে তাকালো আফরা। কপালে চুমু খেলো। সোফায় তাকিয়ে দেখতে পেল রাদীপ বসে ঘুমিয়ে আছে। আফরা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল রাদীপ রুমে নেই, হয়তো নিজের রুমে গেছে। কাল রাতে পরীর জ্বর অসম্ভব রকমের বেড়ে যায়। তোহরা বেগম রাত 1টা পর্যন্ত রুমে ছিলেন। তিনি আফরার সাথে থাকতে চেয়েছিলেন, কিন্তু রাতে তার ঘুম একটু এদিক সেদিক হলেই প্রেশার হাই হয়ে যায়, তাই রাদীপ ছিল রুমে। রাদীপকে আফরা বার কয়েক না করেছিল, কিন্তু রাদীপ শুনেনি। তার সাথেই ছিল, যদি রাতে কোনো ইমার্জেন্সি হয় বলা তো যায় না। আফরা বেডের পাশে বসতেই পরী নড়ে চড়ে উঠল। আফরা পরীকে কোলে তুলে নিল। এখন জ্বর একদম নেই। তোহরা বেগম হাতে রাস্তা নিয়ে রুমে প্রবেশ করলেন। তোমার খুব কষ্ট হলো তাই না মা? না আন্টি, কষ্ট হবে কেন? আমি ঠিক আছি, আপনি বসুন আমার পাশে। আমি ভোরে নামাজ ছেড়ে এসেছিলাম, দেখলাম তোমরা ঘুম। তুমি নাস্তাটা খেয়ে নাও মা। আন্টি খাচ্ছি, আপনি খাবেন না? পরি কি খাবে? আমি খেয়েছি। আমি রাদীপকে খাবার দিয়ে পরির জন্য খিচুড়ি নিয়ে আসছি, তুমি নাস্তাটা সেরে নাও। কেটে গেছে আরও 3 দিন। নীর নিজের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত। নওয়াজ নিজের কাজে ব্যস্ত। নিজের নতুন বিজনেস দিয়েছে, সেটার জন্য খুব বেশি ঝামেলার মধ্যে আছে। নীর কোচিং শেষে গাড়ির দিকে যাচ্ছে। একটু সামনেই ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নীরের হাঁটার মাঝে হঠাৎ কেউ একজন পিছন থেকে তার হাত ধরে। নীর পিছন ঘুরে তাকায়, চোখ মুখ কুঁচকে ফেলে, বিরক্তি নিয়ে বলে, কে আপনি? আমার পরিচয় কি জানা প্রয়োজন? তুমি তো নীর, তাই না? আমি নীর। আমাকে কিসের জন্য প্রয়োজন? তোমাকে প্রয়োজন নয়, তোমার খুব কাছে কেউ একজনকে প্রয়োজন। সরি, বুঝতে পারলাম না। যা বলবেন সরাসরি বলুন। আমার খুব কাছের কাউকে প্রয়োজন আপনার? মেয়েটা নীরের কথা একটু হাসি দিল। নীর বুঝতে পারল না কে এই মেয়ে। নীর চোখ কুঁচকে বলল, যেতে হবে আমায়, হাত ছাড়ুন। ওহ সরি, তোমার হাত ধরে ফেললাম। নীর হাত ছড়িয়ে হাঁটা ধরল। কী সব আজব মানুষ! এসব আজব মানুষ নীর আগে দেখেনি। কেমন চেনা নেই জানা নেই হঠাৎ একটা মেয়ের হাত ধরে কথা শুরু করে দিয়েছে। কিন্তু চেনা না থাকলে নীরের নাম কিভাবে জানে? নীর সন্ধ্যাবেলা হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা হাতে নিয়ে পড়তে বসেছে। এখন ঘড়ির টাইম 8টা 30। ফোনে হাতে নিয়ে চিন্তা করলো নওয়াজকে কি একটা কল দিবে। নীরের ভাবনার মাঝে দরজায় খট করে আওয়াজ হয়। নীর দেখতে পায় নওয়াজ রুমে প্রবেশ করছে। নওয়াজ বড় বড় কদম ফেলে ড্রেসিং টেবিলের সামনে যায়। হাতের ঘড়ি কোনো মতে খুলে আলমারি থেকে শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। নীর অবাক হয়। এভাবে তো প্রতিদিন অফিস থেকে ফিরেই নীরকে জড়িয়ে ধরে, একটা হাসি দেয়। আজ কি হলো? এত রেগে আছে কেন লোকটা? চোখ মুখের এই অবস্থা কেন? এত রাগ কার উপর? নীরের ভাবনার মাঝে নওয়াজ ওয়াশরুম থেকে বের হয়। নীর নওয়াজের কাছে গিয়ে জড়িয়ে ধরে, মাথা বুকে ঠেকায়। ছাড়ো নীর, ভালো লাগছে না। সবসময় এমন ভালো লাগে না। বিরক্তি নিয়ে বলে নওয়াজ। নীরকে ছাড়িয়ে ডিভানের উপর বসে পড়ে নওয়াজ। আবার অবাক হয় নীর, আজ এমন করছে কেন লোকটা? কেমন করে কথা বলল? সে তো একটু জিরিয়ে ধরেছিল, এত বেশি রিয়েক্ট করার কি প্রয়োজন? নীর নিজেকে সামলে নিয়ে কিচেনে চলে যায়।
নীর কিচেন থেকে এক মগ কফি নিয়ে আসে। এই কফি দেখে যদি নওয়াজের রাগ একটু হলেও কমে। নীর রুমে এসে দেখতে পায় নওয়াজ রুমে নেই। বারান্দা থেকে কথার আওয়াজ আসছে। নীর কফির মগ হাতে নিয়ে বারান্দায় যায়। নীর বারান্দায় যেতে নওয়াজ নিজের ফোন মাটিতে ছুঁড়ে ফেলে। হঠাৎ এমন হওয়ায় নীর অবাক হয়। নীরের পায়ে লাগে, ঠোঁট দিয়ে আর্তনাদ করে। নীর নওয়াজের দিকে তাকায়। কেমন ভয় লাগছে নওয়াজের দিকে তাকাতে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে। নীর বারান্দায় টেবিলের উপর কফির মগ রেখে নওয়াজের কাছে যায়। আপনার কি হয়েছে? আপনি কোনো বিষয় নিয়ে স্ট্রেস ফিল করছেন? নীর, যাও তো এখন, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? চলে যাও বারান্দা থেকে, একদম চোখের সামনে থেকে দূর হও, একদম আমার পাশে পাশে যেন না দেখি। বলেই কফির মগ ছুঁড়ে ফেলে দেয় নওয়াজ। নীর কেঁপে ওঠে। নওয়াজের ঝাঁঝালো কণ্ঠ শুনে অবাক হয় নীর। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার কি দোষ? সে তো তেমন কিছু বলেনি। এমন কেন করছে নওয়াজ? এত কথা শোনানোর কি মানে? জাস্ট গো, ক্যান্ট ইউ হেয়ার মি? ঝাঁঝালো কণ্ঠে কেঁপে ওঠে নীর। চোখের জল যেন আরও তাল মিলিয়ে গড়িয়ে পড়ে। কান্না চেপে রুমে চলে আসে। কেমন আছেন মিস মুনতাহিনা আফরা? বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নেই, বুকে ব্যথা। বুকে ব্যথা তো ডাক্তার দেখান, ওষুধ খান। এখানে আমার সামনে কেন বসে আছেন? আপনাকে দেখাই তো ওষুধের মতো কাজ করে। বুকের ব্যথা কমে গিয়ে প্রশান্তি অনুভব হয়। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? ভুলে যাচ্ছেন আমি আপনার বোনের মতো? আপনি আমার বোন নয়, না আপনি আমার বোনের মতো। কি বলবেন তাড়াতাড়ি বলুন। দেখুন পরি, আপনাকে ভীষণ ভালোবাসি। আমিও আপনার চোখে পরিচ্ছন্ন ভালোবাসা দেখেছি। আমার মাও আপনাকে ভীষণ ভালোবাসে। আমি জানি। তো এই কথা বলার জন্য আমাকে আর্জেন্ট আসতে বলেছেন? রাদিফ কেমন ঘেমে যাচ্ছে। এসি অন, তাও মনে হচ্ছে গরমে শেষ হয়ে যাচ্ছে। এত এত বড় মানুষের সাথে মিটিং করেছে, কিন্তু আজ কেমন যেন বেশি নার্ভাস মনে হচ্ছে। আর রাদিফের চুপ থাকা দেখে আফরা বিরক্ত হয়। কখন থেকে এই সেই বলে যাচ্ছে, কাজের কথা কিছু বলছে না। আফরার দিকে তাকিয়ে রাদিফ বলে, বিয়ে করবেন আমায় আফরা? আফরা থমকে যায়। কি শুনছে সে? তার সাথে কি মজা করছে নাকি? পাগল টাগল হয়ে গেল নাকি? দেখুন, আপনি না করবেন না। ওই আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে মা হিসেবে দেখতে চায়। ও, আপনি পরীর জন্য মা চাচ্ছেন? আপনি ভুল বুঝছেন। আমি ঠিক বুঝেছি। রাদিফ কি বলবে বুঝতে পারে না। নিজেকে সামলে নিয়ে গড়গড় করে বলে, আমি নিজের জন্য বউ চাচ্ছি। দেখুন, না করবেন না প্লিজ। বউকে জড়িয়ে ধরে ঘুমানোর বয়সে 5 বালিশ ধরে ঘুমাচ্ছি। প্লিজ রাজি হয়ে যান, আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। আফরা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আজ পর্যন্ত এভাবে কাউকে কখনো প্রপোজ করতে দেখেনি সে। কমন তবদা লেগে গেছে, মুখ দিয়ে কোনো উচ্চারণ বের হচ্ছে না। দেখুন আফরা, না বলবেন না। আর কিছু বলার আছে আপনার? রাদিফ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। এত কিছু বলে ফেললো, কিন্তু আসল কথা তো বলা হলো না। রাদিফকে চুপ থাকতে দেখে আফরা বসা থেকে উঠে হাঁটা ধরে। এই লোক এত কিছু বলছে কিন্তু আসল কথা বলছে না। আফরা বুঝতে পেরেছে যে রাদিফ তাকে কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলছে না। ভালোবাসি আপনাকে আফরা। আফরা থেমে যায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে। অন্যরকম অনুভূতি হয়। পিছন ফিরে রাদিফের দিকে তাকায়। বউ হবেন আমার? এই রেস্টুরেন্টে সবাই বলে সে ইয়েস। আফরা লজ্জা পায়, গাল দুটো লাল হয়ে যায়, হাত পা অবশ হওয়ার উপক্রম। আফরা এগিয়ে এসে রাদিফকে জড়িয়ে ধরে। সবাই একসাথে তালি দেয়, কেউ কেউ তো শীষ বাজায়। আমি আপনার সাথে এখন বাসর করতে চাইনি যে এত লজ্জা পেতে হবে। শুধু বউ হবেন কিনা জিজ্ঞাসা করেছি। আফরা কিছু বলে না। রাদিফের ফিসফিস করে বলা কথা কানে যেতেই আরো লজ্জায় আড়ষ্ট হয়। আমার প্রশ্নের উত্তর দিন আফরা। কি স্পষ্ট করে বলুন। আপনি বুঝে নিন, আমি বলতে পারবো না। রাদিফ হাসে। বেশ কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বের হয় দুজনে। রাদিফ আফরাকে বাসায় ড্রপ করে। আফরাকে ডাক দেয়, কিন্তু আফরা কোনো হুঁশ নেই। রাদিফ ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, কি ভাবছেন আফরা? আমার কাছে থাকতে চাইছেন তাই না? একটু ধৈর্য ধরেন বউ, কয়েকদিন পর আপনাকে আমার সাথে নিয়ে যাব। চুপ করুন, আমি কিছু ভাবছিলাম বলেই খেয়াল করিনি। তুমি এতটা ফাস্ট? তুমি এখন থেকেই বাসর নিয়ে ভেবে ফেলেছো? আসো, আজ বাসর করার প্রথম স্টেপ পূরণ করে দিই। প্রথম চুমুটা দিয়েই দিই। চুপ করুন রাদিফ, বলেই আফরা দেয় এক দৌড়। তার দৌড় দেখে রাদিফ হেসে দেয়। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে নীল। মনের আকাশে মেঘ জমেছে, চোখের কোণে জল টইটুম্বুর হয়ে আছে। অবশ্য বার কয়েক জল গড়িয়ে পড়েছে। ভীষণ খারাপ লাগছে।
কেমন যেন দম বন্ধ লাগছে। ছোটবেলা থেকে নীর নিজেকে সামলে নেওয়া শিখেছে, কিন্তু একমাত্র বাবা কিছু বললে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারতো না, অভিমান হতো। অবশ্য বাবাকে সে খুব ভালোবাসে, বাবা কিছু বললে মুখ ফুলাতো, রাগ করতো। বাবার সাথে ছিল তার রাগ অভিমানের খেলা। বাবা ছেড়ে যাওয়ার পর সেই জায়গা দিয়েছে নওয়াজকে, তাই তো নওয়াজের একটু বকাতে যেন অভিমান হয়, কান্না পায়, সব কিছু বিষাদ লাগে। নোনা জলে ভিজে যায় চোখখানা, মনের মধ্যে চাপা কষ্ট হয়। এই যে নওয়াজ তাকে বকা দিল, এমন করে বকা দিল যেন নীর কোনো বড় অপরাধ করেছে। নীর তো তেমন কিছুই করেনি। অবশ্য নীর এটাও জানে যে নওয়াজ একটু পর এসে আবার তাকে সরি বলবে, কিন্তু না, এইবার শুধু সরি বলুক নীর তা অ্যাকসেপ্ট করবে না। বকবে আবার সরি বলবে, তা তো চলবে না। এবার নীর মাফ করবে না, কোনো মতেই নীর কথা বলবে না এই লোকের সাথে। বড্ড বেশি কষ্ট দিয়েছে এই লোক নীরকে। নীরের ভাবনার মাঝে জামার ভিতর কারো ঠান্ডা হাতের স্পর্শ পায়, কেঁপে ওঠে নীর। হাতের স্পর্শ চেনা তার, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। নীর কাঁধে কারো উষ্ণ ঠোঁটের ছোঁয়া পায়, বুকের ভিতর অসম্ভব রকম ড্রিম ড্রিম শব্দ হয়, শরীর জুড়ে কম্পন ধরে। কি আছে এই লোকের স্পর্শে, কেমন যেন লাগে নীরের। নওয়াজের ছোঁয়ায় অন্য রকম অনুভূতি কাজ করে, শরীর জুড়ে শিহরণ খেলে। জান, আই এম সরি। নীর নওয়াজের হাত ছাড়িয়ে পা আগে বাড়ায়। এত সহজে মাফ করবে না, বকা দিবে আবার সরি বলবে, তা তো চলবে না। নীরের ভাবনার মাঝে নীরকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় নওয়াজ। নীরের কোমর জড়িয়ে ধরে এক হাতে, অন্য হাতে বারান্দায় লাইট অফ করে দেয়। নীর অভিমানী কণ্ঠে বলে, কি চাই আপনার? ছাড়ুন আমাকে। তোমাকে চাই, আই নিড ইউ ব্যাডলি জান। নীর কেঁপে ওঠে, ঠোঁট অনবরত কাঁপছে, নিঃশ্বাস কেমন ঘন হচ্ছে। নওয়াজের উষ্ণ নিঃশ্বাস নীরের গলায় পড়ছে। নীরের কেমন অনুভূতি হচ্ছে। আমি খুব বেশি সরি জান, প্লিজ মাফ করে দাও আমায়। নওয়াজের কথায় নীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নওয়াজ বুঝতে পারে বউ আজ ভীষণ অভিমান করেছে, আর করবেই না কেন। দোস্ত নওয়াজের শুধু শুধু মেয়েটাকে এত কথা শোনালো। অন্যের রাগ নীরের উপর ছাড়ল। নওয়াজ নীরের দুগালে হাত রাখে, নিজের দিকে নীরের মুখ ফিরিয়ে আয়। নীরের দৃষ্টিতে নিচের দিকে। নওয়াজ নীরের গালে চুমু খায়। নীর কোনো কথা বলে না। নওয়াজ নীরকে ছেড়ে দিয়ে কান ধরে উঠবোস করে। নীর বাঁকা চোখে নওয়াজের দিকে তাকায়, নওয়াজের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। নওয়াজের কাজে যেন অভিমানগুলো গলে যায় নীরের। মনে মনে হাসি পায়। আসলেই নারী তার প্রিয় মানুষের সাথে বেশি সময় অভিমান করে থাকতে পারে না। নারী একটু আদর চায়, একটু যত্ন চায়, আর চায় একটু ভালোবাসা। এইগুলো পেলেই নারীর মন শান্তি। এই যে নওয়াজের কাছে নীরের অভিমান কমে যাচ্ছে, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। নীর এক দৃষ্টিতে নওয়াজকে পরখ করে। নওয়াজ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে উঠবস করতেই থাকে। ঠোঁট উল্টে নীরকে বলে, জান আমি সত্যিই সরি, আর হবে না এমন, প্লিজ মাফ করে দাও। তোমার একমাত্র স্বামীকে ক্ষমা করে দাও, কথা দিচ্ছি আর এমন হবে না, প্লিজ প্লিজ প্লিজ, আই এম সরি জান। নীরের অভিমান যেন আরো গলে যেতে থাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, মুখ ভার করে বলে, এক শর্তে মাফ করব। কি শর্ত জান? আমাকে আর এভাবে কষ্ট দেয়া চলবে না। আপনি বুঝেন না, আপনি বকা দিলে আমি কষ্ট পাই। নওয়াজ নীরের কাছে যায়, নীরের হাত শক্ত করে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, আকুল কণ্ঠে বলে, সরি জান, আমি প্রমিস করছি আর এমন হবে না। একটা কারণে তখন মাথা খারাপ ছিল, তাই এমন হয়ে গেছে। তোমাকে আর বকা দিব না। আই এম রিয়েলি ভেরি সরি, সত্যিই সরি আমি। নীর ঠোঁটে হাসি ফুটিয়ে নওয়াজকে জড়িয়ে ধরে। নওয়াজ নীরের কপালে চুমু খায়, দু হাতে জড়িয়ে ধরে নিজের বউকে নীরের কোমর জড়িয়ে একটু উঁচু করে। কি করছেন? করলেই দেখতে পাবে বলে নীরের ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয় নওয়াজ। ছোঁয়া যেন গভীর থেকে গভীর হতে থাকে। নওয়াজের হাতের অবাধ্য স্পর্শ আরও অবাধ্য হতে থাকে। নীর নওয়াজের চুল খামচে ধরে, আবেশে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছুক্ষণ পর নীর ছুটোছুটি করতে থাকে। নীরের যেন দম বন্ধ হয়ে আসে। নওয়াজ বিরক্ত হয়, দু ঠোঁটে উচ্চারণ করে, জান, জাস্ট এনজয় দ্য মোমেন্ট, জাস্ট ফিল ইট। বলেই আবার নীরের ওষ্ঠ চেপে ধরে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয়। নীরের কপালে কপাল ঠেকায়, নেশামাখা কণ্ঠে বলে, নীর, আজ যদি তোমাকে চাই তবে কি খুব অপরাধ হবে? তোমাকে চাই আমার নীর, খুব গভীরভাবে চাই। যতটা গভীর হলে তোমার শরীরের প্রতিটা লোমকূপে আমার ছোঁয়া মিশে যাবে।
নীরের যেন হাত পা অসাড় হয়ে যাচ্ছে, ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না, মস্তিষ্ক শূন্য মনে হচ্ছে। নীর নামাজের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে পা চালিয়ে রুমে চলে আসে, কিন্তু বেশি দূর যেতে সক্ষম হয় না। পেছন থেকে হ্যাঁচকা টানে নওয়াজ নীরকে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরের পিঠ গিয়ে ঠেকে নওয়াজের চওড়া বুকে। নওয়াজ নীরের ঘাড়ে ছোট ছোট চুমু খায়, নীরের ঘাড়ে নাক ঘষে, মোহগ্রস্ত কণ্ঠে বলে, তোমাকে গভীরভাবে ছুঁয়ে দেয় আর আকাঙ্ক্ষায় ভেতর চলছে, অন্তর পড়ছে ভীষণ বাজেভাবে, ভেতর ভেতরে ভূমিকম্পের ন্যায় কম্পন স্মৃতি হচ্ছে। নীর কিছু বলে না, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে নিজেও কেমন ঘুরে চলে যাচ্ছে, নিজেও অদ্ভুত রকমের অনুভূতি অনুভব করছে, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাচ্ছে। নীর, তুমি হচ্ছে আমার জীবনে গ্রীষ্মের থাটা পড়া রোদে এক পশলা বৃষ্টির ন্যায়। তোমাকে গায়ে মাখার সুযোগ কি দেবে আমায়? নীরকে নিজের দিকে ঘুরায় নওয়াজ, নীরের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে। নওয়াজের উষ্ণ নিঃশ্বাসে নীরের মুখের উপর আছড়ে পড়ছে, মন মস্তিষ্ক যেন অজানায় তলিয়ে যাচ্ছে। নীরের চুপ থাকা দেখে নওয়াজ বলে ওঠে, জান, গিভ মি এ চান্স টু ফিল ইউ ক্লোজলি। নীর নওয়াজকে জড়িয়ে ধরে, বুকে চুমু খায়। নওয়াজ যেন আরও বেসামাল হয়ে পড়ে, অনুভূতির বেড়াজালে আটকে যায়, পাল্লা দিয়ে অনুভূতিগুলো শরীর জুড়ে ছেয়ে যায়। নীর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, I also want to feel you. নীরের বলা মাত্র নওয়াজ নীরকে কোলে তুলে নেয়, বিছানায় শুয়ে নীরের ওড়না এক টানে ফেলে দেয়, নীরের গলায় মুখ ডুবায়, কানের কাছে ঠোঁট ছুঁয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলে, বি রেডি জান। বলেই নীরের ওষ্ঠ চেপে ধরে। নওয়াজের অবাধ্য স্পর্শে নীর কেঁপে ওঠে, অদ্ভুত রকমের অনুভূতি হয়। নওয়াজ ভালোবাসার চাদরে জড়িয়ে যায় নীর, দুজনেই পাড়ি দেয় ভালোবাসার রাজ্যে। সকালবেলা ওয়াশরুম থেকে বেরিয়ে ভূত দেখার মতো অবস্থা মেহরাবের। কাল থেকেই শরীরটা বেশ ভালো না, জ্বর কাশি ঠান্ডা সব একসাথে, মাথা কেমন ঝিমঝিম করছে। আপনি এখানে কিভাবে এসেছেন নাজিফা? বাসায় কি বলে এসেছেন? বাসায় জানি আমি ভার্সিটিতে। ভার্সিটি বাদ দিয়ে কেন এসেছেন আপনি? আরে আজকে ক্লাস একটু লেট করে হবে, তাই আপনাকে দেখতে এসেছি। কিন্তু আপনি মনে হয় খুশি হননি। কোথাও মুখে একটু হাসি ফুটিয়ে তুলবেন তা না করে সিআইডি অফিসারের মতন একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তাও এভাবে আপনার আসা উচিত হয়নি। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি খুশি হননি আপনার হবু বউকে দেখে? না, তেমন বিষয় না। আমি শুধু বলছি আপনার এখানে আসা উচিত হয় নাই। আপনি কি একা এসেছেন? আম্মা আপনাকে দেখেছে? আমি একা এসেছি। আন্টি নাকি আপনাদের কোন আত্মীয়ের বাসায় গিয়েছে, আর আঙ্কেল তো কাজে, মিতু বসার ঘরে। মেহরাব কিছু বলে না। নাজিফা কোমরে দু হাত রেখে মেহরাবের দিকে তাকিয়ে বলে, আপনার এত জ্বর হলো আর আপনি আমাকে কিছু বললেন না, এটা কেমন বিষয়? আরে তেমন বিষয় না, কিন্তু আপনাকে কে বলল? কি আর? মিতু বলেছে। আপনার ফোনে কল করেছিলাম, মিতু কল রিসিভ করেছে, বলল আপনার জ্বর। আপনি তো আর নিজের মুখে কিছু বলবেন না? জ্বর হয়েছে বেশি কিছু না, এটা আহামরি কিছু না। আচ্ছা বাদ দিন, বসার রুমে আসো। নাজিফা কথাটা বলেই সামনের দিকে পা বাড়ায়। পেছন থেকে মেহরাব তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার কাছে থেকে যান নাজিফা, আপনি বিনা আমি অপূর্ণ। আমি তো থাকতেই চাই, রেখে দিন আপনার কাছে। একটু ধৈর্য ধরেন, আর কয়েকদিনের অপেক্ষা, তারপর আজীবনের জন্য আপনি আমার। নাজিফা শুধু মেহরাবের। নাজিফাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। দুজন একসাথে বসার রুমে চলে আসে। সকালবেলা ঘুমু ঘুমু চোখে চোখ খুলে নীর, শরীর ব্যথায় মনে হচ্ছে জান বেরিয়ে যাবে, উঠে বসার শক্তি পর্যন্ত নেই। নামাজ উঠে ফ্রেশ হতে গিয়েছে, নীর এখনও চাদর জড়িয়ে শুয়ে আছে। নামাজ ফ্রেশ হয়ে আসে, নীরের যে কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি থাকে না, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়। নীরের দিকে এগিয়ে যায়, মুখের উপর থেকে চাদর সরিয়ে গালে হাত রেখে বলে, কষ্ট হচ্ছে জান? নীর বুকে একখান বই জড়িয়ে বারান্দায় ডিভাইনের উপর শুয়ে আছে। কাল রাতের কথা ভেবেই ক্ষণে ক্ষণে ঠোঁটে হাসি ফুটে উঠছে, গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি সুন্দর অনুভূতি ছিল, কি সুন্দর মুহূর্ত ছিল। লোকটা তাকে এত কেন কেয়ার করে? এই যে সকলে নীরকে ফ্রেশ করে দিয়ে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। নীর তো নিজের থেকে কোনো কথাই বলেনি, কি বলবে? লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তবে নওয়াজের জন্য অন্য রকমের অনুভূতি হচ্ছে। এই অনুভূতিটা যে কি তা নীর জানে না। নীর শুধু জানে এই নওয়াজ তালুকদার, ওহো এই তালুকদার সাহেব তার, শুধু তার। নীরের দৃষ্টি আকাশের দিকে, আজ যেন তার সাথে টাল মিলিয়ে আকাশ হাসছে, তার মনের রঙের ন্যায়
আকাশ রং পরিবর্তন করছে। এত কেন ভালো লাগছে নীরের? নামাজের স্পর্শগুলো কি নীরের ভালো লাগার কারণ? না, নীর আর ভাবতে পারল না। ফোন বেজে উঠল। স্ক্রিনে তালুকদার সাহেব নাম ভেসে উঠেছে। ভিডিও কল দিয়েছে নওয়াজ। না, নীর কল রিসিভ করবে না। লোকটার চোখে চোখ রাখবে কি করে? আবার ফোনে রিং হয়। এবার নীরও কল কেটে দেয়। টুং করে মেসেজ আসে। কল রিসিভ করছো না কেন? নীর মেসেজের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, এমনি। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।